একটা সময় গেমিং ল্যাপটপের নাম শুনলে মানুষের চোখ কপালে উঠে যেত। কোনো সোনার হরিণের চেয়ে কম ছিল না এই গেমিং ল্যাপটপ। তবে সিনারিও এখন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। বিগত কয়েক বছরে গেমিং ইন্ডাস্ট্রির ব্যাপক প্রসার এবং অন দ্য গো কন্টেন্ট ক্রিয়েটরদের বৃদ্ধির কারণে গেমিং ল্যাপটপ এখন সবার চাহিদার শীর্ষে। এবং আজকে আমাদের স্টুডিওতে আমাদের হাতে এসারের নাইট্রো সিরিজের বিখ্যাত ল্যাপটপ নাইট্রো 5 হাতে চলে এসেছে রিভিউর জন্য। So hello viewers, I am Anurag from Techlandbangladesh and you are watching Techland's official review of Acer Nitro 5. দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি। ওয়ার্ল্ড ওয়াইড বেশ পপুলার হলেও এসার আমাদের সাবকন্টিনেন্টে বেশ আন্ডাররেটেড একটি ব্র্যান্ড। তাই ডিজাইন অ্যান্ড বিল্ডে ল্যাপটপটি আমাকে প্লিজড করেছে। রাফ অ্যান্ড টাফ বিল্ডের ল্যাপটপটি এবার বেশ অ্যাগ্রেসিভ লুক নিয়ে বাজারে এসেছে। এর দুপাশের বেজেল মিনিমাম, পেছনে এসার লোগোটি ক্লিন ব্ল্যাকে এমবেডেড করা অ্যান্ড নিচে নাইট্রো লেখাটি রেড অ্যাস্থেটিকে প্রিন্টেড। তবে ডিজাইনের যে পার্টটি আমার পছন্দের তা হলো এর ফ্রন্ট গ্রিল অ্যান্ড বটম ফ্যান্স। ফ্রন্ট গ্রিল দুটি বেশ স্টাইলিশ অ্যান্ড সিমেট্রিক, আর নিচে অ্যাটাচড এই হাই পারফরমেন্স ফ্যান দুটি বেশ কার্যকরী এয়ার ইনটেক ও পারফরমেন্স মেনটেনের ক্ষেত্রে। তবে ছোট একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো ল্যাপটপটি প্রায় পুরোটি প্লাস্টিক বিল্ডের। তবে প্লাস্টিক বিল্ড হলেও ল্যাপটপটি ছিল বেশ স্টার্ডি অ্যান্ড হেভি। স্পেক হেভি এই ল্যাপটপটির ওয়েট 2.3 কেজি এর মতো, আর 15.6 ইঞ্চি এর বড় ফর্ম ফ্যাক্টরের ক্ষেত্রে ওয়েটটি আমার ঠিকঠাকই লেগেছে। কথা বলা যাক ল্যাপটপের পোর্টস অ্যান্ড কানেক্টিভিটি নিয়ে। ল্যাপটপের বাম দিকে রয়েছে দুটি USB টাইপ A Gen 1 পোর্টস, একটি ইথারনেট পোর্ট ও 3.5 mm অডিও জ্যাক, আর ডান দিকে রয়েছে HDMI 2.0 USB টাইপ Gen A2 একটি USB টাইপ C পোর্ট। কানেক্টিভিটির ক্ষেত্রে এতে লেটেস্ট Wi-Fi 6, Bluetooth 5 ব্যবহার করা হয়েছে। তাছাড়া গেমারদের কথা মাথায় রেখে ইন্টেল কিলার ইথারনেট পোর্ট ইউজ করা হয়েছে। আমার ব্যবহারেও এর সুফল আমি বেশ পেয়েছি। সিগন্যালে কোনো আপস অ্যান্ড ডাউনস একেবারেই পাইনি, আর ডিসপ্লের উপর একটি ওয়েবক্যাম ইনক্লুডেড করা হয়েছে, যা আসলে মন্দের ভালো কোয়ালিটি প্রোভাইড করে থাকে। ল্যাপটপটির সাউন্ড আউটপুট নিয়ে বলতে গেলে আমি বলবো এর সাউন্ড ছিল বেশ ভালো এবং ক্ল্যারিটিফুল। 2 ওয়াটের স্টেরিও স্পিকার ইউজ হয়েছে এতে, যা DTS সারাউন্ড সাপোর্ট করে, অ্যান্ড ট্যাকটিক্যাল গেমিং আপনাকে বেশ অ্যাডভান্টেজ প্রোভাইড করবে এর স্পিকার দুইটি। স্পিকারটির সাউন্ডে আমি কোনোরূপ ডিস্টরশন বা ইমব্যালেন্স একেবারেই লক্ষ্য করিনি। কথা বলা যাক এর কিবোর্ড লেআউট নিয়ে। কিবোর্ডে টাইপিং এক্সপিরিয়েন্স ছিল বেশ ভালো এবং বাটন প্লেসমেন্টও ছিল একদম অন পয়েন্ট। প্রেসিংয়ে আপনি একটি প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাবেন, অ্যান্ড কিবোর্ডটি কিন্তু 8GB ব্যাকলিটের। এতে ডেডিকেটেড নাইট্রোসেন্স অ্যাপের একটি বাটন রয়েছে, যা থেকে কিবোর্ডের 8GB ব্যাকলিটের কালার অ্যান্ড ইফেক্টস মডিফাই করতে পারবেন ইজিলি। আর ট্র্যাকপ্যাডটি কিছুটা লেফট সাইডে অ্যালাইন্ড, বেশ স্মুথ এই ট্র্যাকপ্যাডটি, অ্যান্ড উইন্ডোজ 4 ফিঙ্গার গেস্টার সাপোর্ট রয়েছে এতে। এই ধরনের বড় ফর্ম ফ্যাক্টরের পাম রেস্ট ভালো পাওয়া যায় এবং দীর্ঘক্ষণ কাজ করলে এতে আসলে কোনো রকম সমস্যা হয় না। মুভিং অন টু দ্য ওয়ান অফ দ্য মেজর পয়েন্ট অফ দিস ল্যাপটপ, আর তা হলো এর ডিসপ্লে। ল্যাপটপটির ডিসপ্লে নিয়ে আমার বেশ মিক্সড ফিলিং রয়েছে। ফুল HD TFT প্যানেল এটি, 140 Hz রিফ্রেশ রেট অ্যান্ড 3 মিলিসেকেন্ড রেসপন্স টাইম হলেও কিছু দিক দিয়ে এর কোয়ালিটি ওকেইশ লেভেলের। 45% NTSC, 56% sRGB, 45% DCI P3 সাপোর্টেড প্যানেল এটি। তাই বুঝতেই পারছেন এর কোয়ালিটি ইজ নট সো গ্রেট। আমার ব্যবহারে কন্ট্রাস্ট ও শার্পনেসের ঘাটতি লক্ষ্য করেছি, কিছুটা ওয়াশড আউট কালার পেয়েছি, ভিউইং অ্যাঙ্গেল টেস্ট করতে গিয়ে হালকা শিফটিং ইস্যু পেয়েছি, আর এর ব্রাইটনেস হায়েস্ট 300 নিটসের মতো। তবে 144 Hz রিফ্রেশ রেটে গেমিং করে বেশ স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি। বলে রাখা ভালো, 3 মিলিসেকেন্ড রেসপন্স টাইম দেওয়া থাকলেও আসলে রেসপন্স টাইমস ব্যাপারটির সাথে অনেক টেকনিক্যাল টার্ম চলে আসে, যা বেশ কিছু ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে। সামনে আশা করি এটি নিয়ে ব্রিফ ভিডিও আনবো। তবে আমার ব্যবহারে গেমিংয়ে সামান্য গোস্টিং ইফেক্ট লক্ষ্য করেছি, আর আমাদের কাছে ইনপুট ল্যাগ মেজারের কিট নেই। তবে কিছু রিসার্চ করে দেখলাম এর ইনপুট ল্যাগ 18 মিলিসেকেন্ডের মতো, যা বেশ ভালো না হলেও একেবারে খারাপ না। স্পোর্টস গেমাররা যদি ভেবে থাকেন মার্কেটে ট্যাকটিক্যাল TF প্যানেলের মতো কোয়ালিটি পাবে, তবে তা নিছক দুরাশা। কিন্তু অন দ্য গো হিসাবে আবার ভালোই বলা চলে 144 Hz'ের এই ডিসপ্লেটি। তবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কালার অ্যাকুরেসি একটু চিন্তার ব্যাপার হবে। এক্ষেত্রে সেকেন্ডারি একটি মনিটর আপনার জন্য ইউজ করলে আপনারা বেটার রেজাল্ট পাবেন বলে আশা করি। বলে রাখা ভালো, আমার এই রিগটি অবসিডিয়ান ব্ল্যাক কালারের, আর ল্যাপটপটি এই একটি কালার ভ্যারিয়েন্টেই মার্কেটে আসে। বিল্ড কোয়ালিটির মতো আন্ডার দ্য হুডেও ল্যাপটপটি বেশ মুনশিয়ানার পরিচয় দিয়েছে।
এতে সিপিইউ হিসেবে ইউজ হয়েছে 10th জেনারেশন ইন্টেল কোর i5 10300H সিপিইউ। র্যাম হিসেবে ব্যবহার হয়েছে সিঙ্গেল চ্যানেল 8GB DDR4 2933 বাস স্পিডের মেমোরি মডিউল। তবে আসার কথা হচ্ছে এখানে র্যাম আপগ্রেডের সুযোগ রয়েছে এবং এক্সট্রা একটি স্লটও রাখা হয়েছে। স্টোরেজ হিসেবে এতে 256GB এর SSD এর পাশাপাশি 1TB HDD ইউজ করা হয়েছে। SSDটি ছিল ফাস্ট অ্যান্ড রিড রাইট স্পিডও ছিল ভালো। সারপ্রাইজ রয়েছে এর জিপিইউ সেকশনে। জিপিইউ হিসেবে এতে ইউজ হয়েছে NVIDIA RTX 2060 এর GDDR6 6GB এডিশনটি, যার কোর স্পিড আমার ইউসেজে 1600 মেগাহার্টজ পর্যন্ত হিট করেছিল। কিউ এডিশনের এই জিপিইউটিকে ল্যাপটপটির মূল আকর্ষণ বললে হয়তো ভুল বলা হবে না। তবে দুঃখের ব্যাপার হলো এখনকার গেমিং ল্যাপটপগুলোর মতো এই ল্যাপটপটিতেও হাই পারফরমেন্স এই ক্লাস্টার সিপিইউটির পাওয়ার কিছুটা লিমিট করে রাখা হয়েছিল। তা না হলে অল কোর ইউসেজে সিস্টেমে বেশ প্রেশার পড়তো এবং জিপিইউ ঠিকমতো পাওয়ার ড্র করতে পারতো না, যার ফলে থার্মাল শর্টিংয়ের মতো ইস্যুর দেখা মিলত। তাই ইটস ওকে। তবে 14 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি দিস কমেট-লেক প্রসেসর ওয়াজ গ্রেট। 2.8 GHz বেস ক্লক স্পিডের সিপিইউটিতে এক্সটেন্সিভ ইউজ করলে বা গেমিং করলে এর পুশ সর্বোচ্চ 4.3 GHz পর্যন্ত ছিল আমার ইউসে। গিকবেঞ্চ, সিনেবেঞ্চ R20, ব্লেন্ডার, হ্যান্ডব্রেক সব ক্ষেত্রে এই সিপিইউর সিঙ্গেল কোর অ্যান্ড মাল্টিকোর পারফরমেন্স ছিল প্রশংসার দাবিদার। তাছাড়া আরটি কোর সম্বলিত 2060 জিপিইউর সুবাদে কন্টেন্ট ক্রিয়েশন এক্সপিরিয়েন্স ও ওপেন সোর্স কোড ছিল বেস্ট অন দিস বাজেট। বলে রাখি আমার ভ্যারিয়েন্টটি ছিল Acer AN51555। এর একটি কোর i7 ও রাইজেন ভ্যারিয়েন্টও রয়েছে। আমার ইউনিটটির প্রাইস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, দেখে নিতে পারেন চাইলে। এবার কথা বলা যাক এর মোস্ট অ্যান্টিসিপেটেড পার্ট অর্থাৎ গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে, যা নিয়ে আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন। তবে তা শুরু করার আগে একটু বলে নেই, গেমিং সেন্ট্রিক এই ল্যাপটপটি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বেশ কনভেনিয়েন্ট। RTX জিপিইউর সুবাদে এর এনভেন্ট এনকোডিং, র প্লেব্যাকিং, হার্ডওয়্যার অ্যাক্সেলারেশনেও বেশ অ্যাডভান্টেজ পাওয়া যায়। তবে গেমিং ফ্রেন্ডলি এই ল্যাপটপটিতে আমি এবারের মতো প্রিমিয়ার প্রো, ভিঞ্চি দ্য রিজলভে বেঞ্চমার্কটা দেখালাম না, কেননা তাতে ভিডিওটি লেন্দি হয়ে যাবে। তবে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন এই ব্যাপার নিয়ে, তাহলে নেক্সট ভিডিও থেকে আমি অবশ্যই ট্রাই করব সেসব বেঞ্চমার্ক দেখানোর। বিগত কয়েকদিনে আমি ডিভাইসটিতে বেশ গেমিং করেছি। এর মধ্যে প্রথমেই কথা বলি GTA 5 নিয়ে। 2013 সালের এই AAA টাইটেলটির জনপ্রিয়তা এখনও এতটুকু কমেনি। GTA 5-এ ভেরি হাই সেটিংস অ্যান্ড অল ম্যাক্সড আউট সেটিংসে আমি অ্যাভারেজে 60 FPS পেয়েছি এবং হাই সেটিংসে পেয়েছি 70 FPS এর মতো। এরপর জেনারেশন হাইপ সাইবারপাঙ্ক 2077 এর কথা আসা যাক। 8 বছর ডেভেলপিং টাইম নেওয়া পুলিশ কোম্পানি সিডি প্রজেক্ট রেডের এই গেমটি বেশ বাগ অ্যান্ড গ্লিচেসে ভর্তি থাকলেও তা এখনও চাহিদার শীর্ষে রয়েছে। আরপিজি ও মাস ওপেন ওয়ার্ল্ড গেমটির বেঞ্চমার্ক আমি দুইভাবে করেছি মূলত, উইথ রে ট্রেসিং অ্যান্ড উইদাউট রে ট্রেসিং। ফার্স্টে রে ট্রেসিংয়ে মিডিয়াম প্রিসেট ও গ্লোবাল ইনুমেশন রেখে অ্যাভারেজে আমি 38 FPS এর মতো পেয়েছি ফুল এইচডিতে। এরপর উইদাউট রে ট্রেসিংয়ে হাই সেটিংয়ে আমি 50 FPS অ্যান্ড মিডিয়ামে 60 FPS এর মতো অ্যাভারেজ পেয়েছি, যা আমার মতে বেশ ভালো আউটপুট। এরপর ওয়াচ ডগস 2 খেলে ফুল এইচডিতে ভেরি হাই সেটিংসে 37 FPS, হাই সেটিংসে 50 FPS অ্যান্ড মিডিয়ামে 58 FPS এর মতো পেয়েছি। আর কোনো গেম টেস্টিংয়ের সময় আমরা DLSS অন করে রাখিনি। র FPS পাওয়ার পারপাসে DLSS অফ করে আমরা মূলত সবগুলো গেম টেস্ট করেছি। 2018-এর গেম শ্যাডো অফ দ্য টোম রাইডারের RTX প্যাচ সহ ভার্সনটি আমরা ট্রাই করেছি অ্যান্ড হাই সেটিংসে রে ট্রেসিং অ্যান্ড গ্লোবাল ইলুমিনেশন অন করে বেঞ্চমার্ক করে অ্যাভারেজে 45 FPS পাওয়া গিয়েছিল গেমটিতে। কিছু ক্ষেত্রে FPS হিট আরও বেশি ছিল, তবে সেটিংস নিজের মতো অপটিমাইজ করলে বেস্ট আউটপুট পাওয়া সম্ভব বলে আমি মনে করি। এরপর হিটম্যান গেমটি খেলি আমি অ্যান্ড একদম হাই সেটিংসে হিটম্যান অ্যাভারেজে 50 FPS প্রডিউস করেছিল, যা কনস্ট্যান্ট ধরে রাখতে পেরেছিল। এনভায়রনমেন্ট ডিটেলস বাড়লে FPS আরও কমছিল, তবে প্রায় সময়ই 50 FPS পেয়েছি। আর মিডিয়ামে 55 FPS এর মতো পাওয়া গিয়েছিল হিটম্যান গেমটিতে। দেন আমি ব্যাটেল রয়্যাল অ্যান্ড স্পোর্টস লাইক গেম ফোর্টনাইটের কথা বলি। এটির FPS টেস্টের সময় আমরা অল ম্যাক্সড আউট এপিক সেটিংসে অ্যাভারেজে 60 FPS এর মতো পেয়েছিলাম, আর হাই সেটিংসে 65 থেকে 70 FPS এর মতো পেয়েছিলাম। গেমটিতে আমি কাঁচা অ্যান্ড নুব হলেও ব্যাপক জনপ্রিয় এই গেমটি টার্গেট করে অনেকেই নিজেদের রিগ বিল্ড করে থাকে। সেক্ষেত্রে নাইট্রো 5 একটি ভালো চয়েস হতে পারে। আরেকটি জনপ্রিয় স্পোর্টস গেম রয়েছে যার নাম ভ্যালোরেন্ট। তুমুল জনপ্রিয় গেমটি সমালোচনার শিকার হলেও এটি যে বেটার পারফরমেন্স আউটপুট দিবে এই ল্যাপটপটিতে তা বলাই বাহুল্য। ল্যাপটপটির হিট ইস্যু নিয়ে বেশ কিছু কথা বলার আছে।
ডুয়াল হাই পারফরমেন্স কুলিং ফ্যানের জন্য ল্যাপটপটিতে এক্সটেন্সিভ প্রেশার পড়লেও ব্যাকপার্ট বেশ নর্মাল টেম্পারেচার থাকে এবং ইউজ করতে থাকলেও তা ঠান্ডায় থাকে বলা যায়। তবে বিপত্তি আসলে অন্য জায়গায়। ডুয়াল ফ্যানগুলোর টার্বো ইনলেটের কারণে নিচে এক রকমের টার্বুলেন্স সৃষ্টি হয়, ফলে ল্যাপটপটির প্রডিউসড হিট ঠিকমতো ডিসপার্স হতে পারে না বডি থেকে। ফলস্বরূপ গেমিংয়ের সময় এর কিবোর্ডের উপরের পার্টটি বেশ গরম হয়ে যায় এবং হাত দিয়ে ব্যবহার করা অনেক অসুবিধাজনক হয়ে পড়ে। লং টার্ম গেমিংয়ের ক্ষেত্রে তাই একটি এক্সট্রা কিবোর্ড মাস্ট। আমি আমার ফ্রেন্ড স্পোর্টস গেমার আশফাককে ইনভাইট করেছিলাম গেমিং বেঞ্চমার্কের জন্য, আর সব কিছুর ওপরে ও ল্যাপটপের কিবোর্ড হিটিংয়ের ইস্যুটিকেই দাঁড় করিয়েছিল ইস্যু হিসেবে। তাছাড়া সিপিইউ এর হিট মেজারমেন্ট করে দেখি যে 1 ঘন্টার একটি গেমিং সেশনের পর অ্যাভারেজ টেম্পারেচার 86 ডিগ্রির মতো ছিল, ম্যাক্সিমাম হিট 95 ডিগ্রি সেলসিয়াসের মতো ছিল এবং অন দ্য গো হিসাবে আমি এই ডিভাইসটির তাপমাত্রা স্বাভাবিকই মনে করি। তাছাড়া এর ফ্যান নয়েজও ছিল ব্যাপক। নর্মাল ইউসেজে ফ্যান নয়েজ নেই বললেই চলে, তবে পিক পারফরমেন্স বা প্রেশার পড়লে তা কোনো জেট ইঞ্জিন থেকে কম মনে হয়নি আমার কাছে। তবে ভালো ব্যাপার হলো ইন্টেন্সিভ প্রেশারও ল্যাপটপটিতে কোনো থার্মাল থ্রটলিংয়ের ইস্যু দেখা মিলেনি। উল্লেখ্য যে এসারের নাইট্রোসেন্স অ্যাপটি থেকে কুল বুস্ট অপশনটি চালু করে নিলে কিছুটা ভালো কুলিং এক্সপিরিয়েন্স পাবেন এবং প্রসেসরও কিছুটা এক্সট্রা বুস্ট পাবে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে পাওয়ার হাংরি এই সিপিইউ অ্যান্ড জিপিইউ বেসড ল্যাপটপটি নর্মাল ইউসেজে আমি টেনে টুনে 2 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি। আর আমার সোল সাজেশন থাকবে অবশ্যই অন দ্য ব্যাটারিতে এই ল্যাপটপটিতে গেমিং করবেন না। আর রিগটিতে 58 কিলোওয়াট আওয়ার পার সাইকেলের একটি ব্যাটারি ইউজ হয়েছে, আর তাকে চার্জিংয়ের জন্য একটি 180 ওয়াট ডিগ্রির চার্জিং ব্রিক ইনক্লুডিং করা হয়েছে। চার্জারটি দিয়ে চার্জ করতে আমার 1.5 ঘন্টার মতো টোটাল সময় লেগেছিল। আউট অফ দ্য বক্স এতে ওএস হিসেবে উইন্ডোজ 10 হোম এডিশন ইউজ হয়েছে। আর আমার যে ব্যাপারটি বেশ ভালো লেগেছে তা হলো দিস ল্যাপটপ কামস ব্লোটওয়্যার ফ্রি অ্যান্ড ফুললি ক্লিন। আর আগেই বলেছি এটিতে ইজি র্যাম অ্যান্ড স্টোরেজ আপগ্রেডের সুযোগও রয়েছে, আর পছন্দ মতো ভেরিয়েন্ট নেওয়ার সুযোগ তো থাকলোই। সো ইন কনক্লুশন, ল্যাপটপটি আসলে কাদের জন্য রেকমেন্ডেড? ওয়েল, হেভি পাওয়ারের এই বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপটি যে কোনো গেমারের জন্য অলরাউন্ড একটি প্যাকেজ হতে পারে। ল্যাপটপটি ক্যারি করা ইজি অ্যান্ড এর পাওয়ার ডেলিভারিও বেশ প্রমিজিং। তাছাড়া ডিসপ্লে অ্যান্ড কালার ইস্যু সলভ করতে পারলে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটি একটি বেশ ভালো চয়েস হবে। তাছাড়া আমার ডেইলি ইউজে সব দিক থেকে ল্যাপটপটি আমাকে স্যাটিসফাই করতে পেরেছে অ্যান্ড এর পাওয়ার ডেলিভারি থেকে শুরু করে সব দিক থেকে এটা আমাকে বেশ কনভিনিয়েন্ট একটা পজিশনে রাখতে পেরেছিল এবং যে কাউকে সহজে এটা সাজেস্ট করব আমি। আজকের ভিডিওটির জবনিকা আমরা এখানেই টানছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ হিট দ্য লাইক বাটন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি টিপ দিতে ভুল করবেন না। আর যে কোনো ধরনের ল্যাপটপ, পিসি বিল্ড বা অ্যাক্সেসরিজ কিনতে ঘুরে আসতে পারেন আমাদের শপ থেকে। এটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। সো দিস ইজ অনুরাগ ফ্রম টেকল্যান্ড বিডি। গুড বাই অ্যান্ড সাইনিং আউট।